রূপনারায়ণ নদের তীরে অবস্থিত এক জনপদ, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর রূপনারায়ণের ইলিশ। হ্যাঁ, আমরা কথা বলছি পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর কোলাঘাট সম্পর্কে। কিন্তু আপনি কি জানেন এই আধুনিক শহরটির আড়ালে লুকিয়ে আছে দীর্ঘ, প্রাচীন এবং গুরুত্বপূর্ণ এক ইতিহাস? আজ আমরা জানব কোলাঘাটের সেই বিবর্তনের গল্প। নামই বা কোলাঘাট হলো কেন? নমস্কার, হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে সায়ন আর পিনাকি চলে এসেছি। পুরোটা মন দিয়ে শোনার এবং দেখার অনুরোধ রইল। কোলাঘাট পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার অন্তর্গত। রূপনারায়ণ নদের পশ্চিম তীরে অবস্থিত। 6 নম্বর জাতীয় সড়ক বা NH6 এই শহরের উপর দিয়ে গেছে, যা কলকাতা থেকে হলদিয়া, দীঘা বা খড়গপুর যাওয়ার প্রধান পথ। এই রাস্তাই ওড়িশা, দক্ষিণ ভারত এবং মুম্বাইয়ের সাথে পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগকারী প্রধান সড়ক। কোলাঘাটের আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় মাইলফলক হল 1900 সালের শুরুর দিকে রূপনারায়ণের ওপর নির্মিত রেল ব্রিজ। BNR বা বেঙ্গল নাগপুর রেলওয়ে যখন হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত লাইন সম্প্রসারণ করে, তখন এই ব্রিজের নির্মাণ ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এক বড় চ্যালেঞ্জ। এই রেল যোগাযোগই কোলাঘাটকে দক্ষিণ পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত করে। আধুনিক কোলাঘাটের গুরুত্বটাই বদলে যায় 1984 সালে, যখন এখানে গড়ে ওঠে পশ্চিমবঙ্গ সরকারের কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন। এটি দক্ষিণবঙ্গের বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ পূরণ করে। এই শিল্পাঞ্চল গড়ে ওঠার পর কোলাঘাট একটি ছোট গ্রাম থেকে ব্যস্ত বাণিজ্যিক শহরে রূপান্তরিত হয়। কোলাঘাটের পরিচয় আজ কেবল তার তাপবিদ্যুৎ কেন্দ্র বা ইলিশ মাছের মধ্যে সীমাবদ্ধ নয়। এর বিশ্বজোড়া পরিচিতির পেছনে রয়েছে এখানকার শিঙের কাজ এবং ফুলের বাজার। এই দুটি কোলাঘাটের প্রাচীন সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। কোলাঘাটের নিজস্ব শিল্প কিন্তু শিঙের তৈরি হস্তশিল্প। কোলাঘাট সংলগ্ন বৈষ্ণবচক, জ্যোতির্ময়ী এবং নাউরি গ্রামগুলো এই বিরল হস্তশিল্পের জন্য পৃথিবী বিখ্যাত। এটি দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন কুটির শিল্প। প্রায় 200 বছর আগে এই শিল্পের সূচনা হয়। বলা হয় স্থানীয় কারিগররা মহিষের পরিত্যক্ত শিং দিয়ে শৌখিন জিনিস বানানো শুরু করেছিলেন। ব্রিটিশ আমলে এখান থেকে তৈরি চিরুনি ইউরোপের বাজারে রপ্তানি হতো। মহিষের শিংকে প্রথমে আগুনে পুড়িয়ে নরম করা হয়, তারপর ছাঁচে ফেলে নকশা তৈরি করা হয়। শেষে তেঁতুল পাতা বা তেল দিয়ে পালিশ করে এমন উজ্জ্বল রূপ দেওয়া হয় যে তা দেখে বোঝার উপায় নেই এটি শিং নাকি পাথর। আগে শুধু চিরুনি তৈরি হলেও বর্তমানে এই শিং দিয়ে পাখির প্রতিকৃতি, লড়াকু মোড়ক, ক্রেন, অলংকার, টেবিল ল্যাম্প এবং ভগবান গণেশের মূর্তি তৈরি করা হয়। একসময় এই শিল্প কোলাঘাটের কয়েক হাজার মানুষের জীবিকা ছিল। আধুনিক প্লাস্টিকের দাপটে এটি কিছুটা ঝিমিয়ে পড়লেও এখানকার রতন কুমার মাইতি, শঙ্কর মাইতির মতো দক্ষ কারিগররা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পুরস্কার পেয়েছেন। বর্তমানে এই শিল্প অনেকগুলো প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জের মুখে। শোনা যাচ্ছে GI ট্যাগ ইত্যাদির মাধ্যমে সরকার চেষ্টা করছে এই শিল্পকে বাঁচিয়ে রাখার। প্রাচীনকাল থেকেই রূপনারায়ণ নদ দিয়ে বড় বড় বাণিজ্য তরী চলাচল করত। ঘাটে মালপত্র নামানো, ওঠানো এবং নৌকো মেরামতি ছিল বড় একটি জীবিকা। রূপনারায়ণের টাটকা মাছ, বিশেষ করে ইলিশ এবং নদীর পলিমাটিতে ধান এবং সবজি চাষ ছিল মানুষের প্রধান আয়ের উৎস। এছাড়া এই অঞ্চলটি দীর্ঘকাল মাদুর কাঠি এবং মাদুর শিল্পের জন্য বিখ্যাত ছিল। একসময় এই অঞ্চলে বৌদ্ধ এবং জৈন ধর্মের বিশাল প্রভাব ছিল। পরবর্তীতে বৈষ্ণব এবং শাক্ত প্রভাব বৃদ্ধি পায়। কোলাঘাটের ইতিহাস বলতে গেলে অবশ্যই আসে রূপনারায়ণ নদের কথা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কাছে শিলাবতী নদী এবং দ্বারকেশ্বর নদের মিলিত প্রবাহ রূপনারায়ণ নাম নিয়ে প্রায় 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তমলুকের কাছে গেউখালীতে গঙ্গায় মিলিত হয়েছে। এই রূপনারায়ণ নাম নিয়েও বেশ কিছু ব্যাখ্যা পাওয়া যায়। ধর্মীয় এবং পৌরাণিক ব্যাখ্যা হচ্ছে, রূপ এবং নারায়ণ এই দুটি শব্দ হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর বা নারায়ণের সৌন্দর্য বা স্বরূপকে নির্দেশ করে। রূপনারায়ণ নদের সৌন্দর্য এবং এর বিশাল আকার দেখে প্রাচীনকালে একে নারায়ণের দিব্য রূপের সাথে তুলনা করে এই নামকরণ করা হতে পারে। জানা যায়
কিছু প্রাচীন নথিপত্রে উল্লেখ আছে যে শিলাবতী এবং দ্বারকেশ্বর প্রাচীনকালে স্থানীয়ভাবে রূপা ও নারায়ণ নামেও পরিচিত ছিল। এই দুই নদীর মিলনে যে নতুন স্রোত তৈরি হলো তার নাম দেওয়া হলো রূপনারায়ণ। সবচেয়ে প্রচলিত মতানুসারে এই অঞ্চলের কোনো এক প্রাচীন শাসক বা জমিদারের নাম ছিল রূপনারায়ণ। তাঁর নামানুসারেই এই নদীর নামকরণ করা হয়েছে। অনেকের মতে বিষ্ণুপুরের মল্ল রাজবংশের কোনো একজন রাজার নামের সাথেও এই নামটির সম্পর্ক থাকতে পারে, কারণ রূপনারায়ণের উৎস দ্বারকেশ্বর নদ মল্লভূম বা বাঁকুড়া থেকে এসেছে। ডব্লিউ হান্টারের স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্টস অফ বেঙ্গল 1877-এ মেদিনীপুরের নদীপথ ও মৎস্য সম্পদের বর্ণনায় এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্বের উল্লেখ পাওয়া যায়। রূপনারায়ণ নদের ইলিশ শুধু আজ নয়, বহু প্রাচীনকাল থেকেই বাণিজ্যের অন্যতম প্রধান আকর্ষণ ছিল। এই নদকে ঘিরে গড়ে উঠেছিল এক ব্রিটিশ বিরোধী বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ। কোলাঘাট এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো ব্রিটিশ বিরোধী সংগ্রামের এক অন্যতম কেন্দ্র ছিল। চুয়ার শব্দটি ব্রিটিশরা অবজ্ঞাসূচক অর্থে ব্যবহার করলেও প্রকৃতপক্ষে এরা ছিলেন স্থানীয় ভূমিপুত্র, কুর্মী, মুন্ডা, কোল এবং অন্যান্য আদিবাসী গোষ্ঠী এবং কৃষক শ্রেণী। 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলে স্থানীয় পাইক ও কৃষকরা তাদের জমি হারায়। মেদিনীপুর এবং তমলুক সংলগ্ন কোলাঘাটের জঙ্গল ও নদীপথ ব্যবহার করে বিদ্রোহীরা ইংরেজদের ওপর অতর্কিতে আক্রমণ চালাত। রূপনারায়ণ নদ ছিল ইংরেজদের রসদ পরিবহনের মূল পথ। বিদ্রোহীরা কোলাঘাটের কাছে নৌকো আটকে মালপত্র লুট করে ব্রিটিশ অর্থনীতিতে ধস নামাত। ঐতিহাসিক নথিতে পাওয়া যায়, রানী শিরোমণি যখন মেদিনীপুরের বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিলেন, তখন কোলাঘাট সংলগ্ন নদী তীরবর্তী এলাকায় বিপ্লবীরা গোপন আস্তানা গড়ে তুলেছিলেন। চুয়ার বিদ্রোহ মূলত 1766 থেকে 1816 সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে বিভিন্ন পর্যায়ে চলেছিল। তবে বিদ্রোহের সবচেয়ে ভয়াবহ এবং চূড়ান্ত পর্যায়টি দুর্জন সিংয়ের নেতৃত্বে 1799 সালে ব্রিটিশরা কঠোরভাবে দমন করে। মূলত 1800 থেকে 1816 সালের মধ্যে এই আন্দোলনের রেশ পুরোপুরি স্থিমিত হয়ে আসে। 1891 সালের ডিস্ট্রিক্ট গেজেটিয়ার অনুযায়ী কোলাঘাট ছিল মেদিনীপুর এবং হাওড়ার মধ্যে একটি প্রধান ফেরি সার্ভিস। কোলাঘাটের প্রাচীন ইতিহাস মূলত বৃহত্তর মেদিনীপুর এবং বিশেষ করে প্রাচীন তাম্রলিপ্ত বন্দরের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। খ্রিস্টীয় 7ম শতাব্দী পর্যন্ত তাম্রলিপ্ত বন্দর ছিল প্রধান বন্দর। তমলুকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে বোঝা যায় কোলাঘাট অঞ্চলে অন্তত 2000 বছর আগে থেকেই জনবসতি ছিল। ফাহিয়েন এবং হিউয়েনসাংয়ের ভ্রমণ কাহিনীতে এই অঞ্চলের নদীপথ এবং বাণিজ্যিক গুরুত্বের উল্লেখ পাওয়া যায়। কোলাঘাট অঞ্চলটি ভৌগোলিকভাবে রূপনারায়ণ নদের তীরে হওয়ায় এটি সবসময়ই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোকের সময় এই অঞ্চল মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। তাম্রলিপ্ত বা তমলুক ছিল তাদের প্রধান সামুদ্রিক বন্দর। পরবর্তীকালে 4র্থ এবং 5ম শতাব্দীতে গুপ্ত সম্রাটদের, বিশেষত সমুদ্রগুপ্তর শাসনাধীনে এই এলাকাটি সমৃদ্ধি লাভ করে। 7ম শতাব্দীতে বাংলার প্রথম সার্বভৌম রাজা শশাঙ্ক এই অঞ্চল শাসন করতেন। তাঁর মৃত্যুর পর কনৌজের রাজা হর্ষবর্ধন কিছুকাল এই অঞ্চলটি নিজের দখলে রাখেন। 8ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজবংশের এবং দ্বাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে হিন্দু সেন রাজারা এই অঞ্চল দখলে রাখার চেষ্টা করে। কিন্তু ইতিমধ্যে পাল এবং সেনদের রাজনৈতিক টানাপোড়েনে ওড়িশার গজপতি রাজবংশের অধীনে চলে যায় এই অঞ্চল। ওড়িশা রাজের মূল উদ্দেশ্য ছিল তাম্রলিপ্ত বন্দর এবং কোলাঘাট থেকে আফগান সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্য বন্দরের অধিকার পাওয়া। যদিও আফগান সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে 1568 খ্রিস্টাব্দে পরাজিত ও নিহত হন ওড়িশার রাজা মুকুন্দদেব। এর কিছুকালের মধ্যেই মুঘল সম্রাট আকবরের অধীনে এই অঞ্চল বাংলা সুবাহর অন্তর্গত হয়। তারপর 1763 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসকদের অধীনে আসে এই অঞ্চল। আচ্ছা, কোলাঘাট নামকরণ কেন হলো? কোলাঘাট নামকরণ নিয়ে অনেকের অনেক মত পাওয়া যায়। স্থানীয় একটি প্রাচীন লোককথা অনুযায়ী রূপনারায়ণের এই অংশে বিশাল আকৃতির কচ্ছপ দেখা যেত, যাকে স্থানীয়রা কোলা বলতেন।
জেলেরা মনে করতেন এই কোলা হলো নদীর রক্ষাকর্তা। সেই বিশাল কচ্ছপ বা কোলার ঘাট থেকেই নাম হয়েছে কোলাঘাট। তবে প্রধান দুটো মত খুব গুরুত্ব পায়। প্রথম মত ভৌগোলিক কারণ। প্রাচীনকালে রূপনারায়ণের প্রবাহ ছিল অত্যন্ত আঁকাবাঁকা। নদীর বাঁক বা কোল থেকে এই স্থানের নাম হয়েছে কোলা। সেই কোলার কাছে অবস্থিত ঘাট থেকেই এলাকাটি কোলাঘাট নামে পরিচিতি পায়। আর দ্বিতীয় মত জনগোষ্ঠী ভিত্তিক কারণ। ঐতিহাসিকদের একাংশের মতে একসময় এই অঞ্চলে কোল বা মুন্ডা আদিবাসীদের বসতি ছিল। তাদের ব্যবহৃত ঘাট থেকেই নামটি এসেছে। তবে সব ঐতিহাসিকরা একমত পোষণ করেন যে এই অঞ্চল ছিল প্রাচীন অস্ট্রিক এবং দ্রাবিড় গোষ্ঠীর বাসভূমি। ইতিহাসবিদ, গবেষক, ভাষাতত্ত্ববিদ ডক্টর সুকুমার সেন ওনার বাংলা স্থান নাম বইতে লিখেছেন, নদীর কোলের গ্রামকে কোলা বলা হতো বহু জায়গায় এবং তার সাথে ঘাট যুক্ত হয়েছে। প্রাচীন নদীর কোলের গ্রাম থেকে আজকের এই ব্যস্ত শহর কোলাঘাট। এই কোলাঘাট কেবল একটি নাম নয়, এটি বাংলার প্রতিরোধ, শিল্প এবং ঐতিহ্যের এক সংমিশ্রণ, যার অনেক কিছুই আজ হারিয়ে গেছে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।